ভোট পর্ব মিটেছে, কিন্তু একগুচ্ছ প্রশ্ন নিশ্চিতভাবেই রয়ে গেছে। নতুন সরকার দায়িত্ব নিয়েছে, তারপরেও সেসব প্রশ্ন বাড়ছে। এর মধ্যে রয়েছে বিতর্ক, এর মধ্যে রয়েছে সম্ভাবনার নানা দিক। সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করতে এসেছি মানস মুখার্জির সঙ্গে। আমি অভিষেক সেনগুপ্ত, আপনারা দেখছেন বেঙ্গল পলিটিক্স। মানসদা, আপনাকে আরেকবার স্বাগত আমাদের চ্যানেলে। মানসদা, এই পাশের ঘরে আপনার একটা ইন্টারভিউ নিয়েছিলাম। আপনি তখন বলেছিলেন আপনার প্রতিপক্ষ ছিলেন মদন মিত্র তৃণমূলের, আপনি তার কাছে হারলেন। আপনি বলেছিলেন যে এই কামারহাটি থেকেই সিপিএমের জয় শুরু হবে, 16-17টা আসন আসবে। এটা হলো না কেন? মানে আপনাদের যে স্বপ্নটা ছিল সেটা বাস্তবে কনভার্ট হলো না কেন? বাস্তবে কনভার্ট হলো না তার একটা বড় কারণ আমি শুরুতেই বলেছি, যে প্রতিষ্ঠান বিরোধী যে জেহাদ, অর্থাৎ সরকার বিরোধী, সেই সময় যে সরকারটা ছিল সেই সরকার বিরোধী জেহাদ, এবং সেই সরকারকে সরাতেই হবে, এদেরকে কোনো অবস্থাতেই রাখা যাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের বৃহৎ অংশ তারা মনে করলো যে একমাত্র বিজেপি তারা এটা পারে। আবার সংখ্যালঘু যারা, তাদের মধ্যে বিশেষ করে অবাঙালি সংখ্যালঘু যারা, তাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হলো যে বিজেপির যে বিপদ, সেই বিপদকে ঠেকানোর জন্য, বিশেষ করে কামারহাটিটা তো আমি বলবো, কারণ আমাদের এখানে সংখ্যালঘু ভোট যেটা আছে সেটা হচ্ছে বড় ডিটারমাইনিং ফ্যাক্টর। আচ্ছা, আমাদের পার্টির ইতিহাসে আমাদের পার্টি এখানে সেই 46 সাল থেকে লড়ছে। চৌধুরী সাহেব তিনি লড়েছিলেন আমাদের পার্টির, তখন অবিভক্ত সিপিআই। সেই সময়ও যে ভোট আমরা পেয়েছিলাম এখানে সংখ্যালঘুদের, তার ধারে কাছেও আমরা যেতে পারিনি। আবার হিন্দুরা তারা মনে করেছে যে, হিন্দু ওখানে এমনি সাধারণ অন্যান্য ভাষাভাষীর লোকও মনে করেছে যে সিপিএম পারবে না। আচ্ছা, এই যে মধ্যমূল ধারণাটা, কারণ সত্যি সত্যি একটা বাস্তব অবস্থা ছিল। আমরা তো যখন লড়ছিলাম তখন আমাদের একজনও এমএলএ ছিল না। এই ধারণা থেকে লোকে মনে করলো যে যারা শূন্য তারা 150 অতিক্রম করবে কি করে, তাহলে যদি আবার টিএমসি থেকে যায়, এই মনোভাব থেকে বহু মানুষ, মানে আপনি বলছেন বামেদের দিকে বেশি ভোট গেলে টিএমসি থেকেও যেতে পারে, এরকম সম্ভাবনার কথাও তারা ভেবেছেন। ভাবতেই হবে, তো ভাবতেই হবে যদি এইভাবে হয়। এবং লোকের এই ভাবনাটা যে অস্বাভাবিক তা না, এবং এই ভাবনাটার সঙ্গে যে আমরা লোকের ভাবনা দূর করার জন্য যে একটা ভরসা তৈরি করতে পেরেছি তেমনটাও না। বুঝতে পেরেছি। এখন আমি আজকে বলতে পারি যে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমি 25 তারিখ রাত থেকে টের পাচ্ছিলাম। আচ্ছা, আপনাদের বোধ হয় আর কেউ কোনো সেনাপতি যুদ্ধে নামলে আমি হেরে যাবো এই বললে তো তার সেনাবাহিনীকে সামাল দিতে পারে না। আমি সেই জন্য এমনকি ডে অফ ইলেকশনও অনেককে বলেছি দুপুরবেলা, কারণ পরে আমার কাউন্টিং আছে। কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম, কারণ মানুষকে তো আমি চিনি জানি। এবং পরে আমি ধরুন আমার ওই নির্বাচনে আমি মোট 7,391 জনকে নিজে সরাসরি ফোন করেছি। আচ্ছা, এবং কয়েক হাজার ফোন নাম্বার আমরা জোগাড় করেছিলাম। তো তাদেরকে আবার পরে রিনিউ করে ইলেকশনের 4 দিন 5 দিন চলে যাওয়ার পর, সরকার হয়ে যাওয়ার পর থেকে এই আমি এখন কিছু ফোন করা শুরু করেছি যে কেন এরকম হলো। আপনারা তো সকলেই বললেন, তাদের অনেকেই কনফেস করেছে যে যখন আমরা পরের দিকে ভাবতে শুরু করলাম যে আগে এদের হাঁটাতে হবে, আগে না হাঁটিয়ে আমরা কিছুতে পরিত্রাণ পাবো না, কারণ এই শক্তিকে আর শেয়ার করা যায়। কিন্তু মানুষদা, রাজ্য জুড়ে পরিবর্তনের ঝড় উঠলো, তাতে তৃণমূল সরকার থেকে চলে গেল, কিন্তু আপনার কামারহাটিতে এই পরিবর্তনের ঝড় উঠলো না কেন? পরিবর্তনের ঝড়, আমি তো আগেই বললাম, ঝড়টা উঠেছিল, কিন্তু ঝড়টা আমার মিছিলগুলোতে লোকের বাড়ি বাড়ি যাওয়ার মধ্য দিয়ে, ক্যাম্পেইনে যাওয়ার মধ্য দিয়ে এটা এই ইঙ্গিতটা আমি পেয়েছিলাম। মানে এখানে কি আপনি ফ্যাক্টর হয়ে গেলেন কোথাও?
মানে আপনি আপনার পুরনো কারিশমা বা আপনার এতদিনের রাজনৈতিক জীবনের যে মানে আমি নিজে মনে যে করি বৃত্ত বা বলা হয়, আমি নিজে মনে করি যে দেখবেন এই জয়ের পর আমি আশেপাশের অঞ্চলগুলোও বলছি, মানুষের মধ্যে যে ভয়ঙ্কর উচ্ছ্বাস, যে একটা শক্তিকে পরাজিত করে যে পেরেছি, এই যে ভয়ঙ্কর উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু আপনি কামারহাটি বললে কোথাও প্রতিলক্ষিত হচ্ছে না। আচ্ছা, ভোটের পরের দিনও হয়নি। খুব একটা বড় বিজয় মিছিল টিছিল হয়েছে, টিএমসি কোনো বিজয় মিছিল করতেও পারেনি, কারণ ওই দিন থেকেই ওদের উপর আক্রমণ শুরু হয়েছিল। সেটা স্বাভাবিক, খুব বড় আক্রমণ হয়েছে এমনটাও না। বিজেপির নেতৃত্ব যেভাবে বলেছে তাতে হয়তো হয়নি। বিজেপির নেতৃত্ব কর্পোরেশন ইলেকশন, পৌরসভা নির্বাচনের পর কী ভূমিকা পালন করবে তার জন্য আমরা তাকিয়ে আছি, কী ঘটনা ঘটতে পারে, সেটা একটা বড় অঙ্গিত। আর আমি কি বললাম, আমার এই লোকের যে মতিগতি পরিবর্তনটা 25 তারিখ বিকেল থেকে শুরু হয়েছে। আচ্ছা, যেটা আমি 27 তারিখ সন্ধ্যেবেলার পর 6টার পরে কনফার্ম হয়েছে। আচ্ছা, কিন্তু ওই যে বললাম, আমি তো বলতে পারবো না। এবং 26 তারিখ কয়েকটা পোলিং স্টেশন ঘুরে এসেই আমি বুঝে গেলাম যে, মানে আপনি মোটামুটি সকালবেলার পার্টি বুঝে গেছিলেন। এবং আপনি জিজ্ঞেস করবেন আমাদের এই, আমি ঘুরে এসে 9টা সাড়ে 9টার মধ্যে আমি অফিসে বসছি, আর তারপরে বেরোই। তারপরে সারাক্ষণ ছিলাম, সব জায়গা থেকে পোলিং এজেন্টরা বেরোলো কি না, সব জায়গায় সমস্যা মিটলো কি না। তারপরের দিনে এসছি কাউন্টিংয়ের জন্য, পরের দিনও কাউন্টিংয়ের জন্য। আর আমি ঠিকই করেছিলাম যে কাউন্টিং স্টেশনে আমি যাব না, কারণ আমি জানি আমার যারা আছে তারা যথেষ্ট সাফিসিয়েন্ট। আর আমাদের এদিকে কাউন্টিংয়ে আমি যেটা ব্যারাকপুর দিকে শুনছি খুবই খারাপ খারাপ ঘটনা ঘটেছে, আমাদের এখানে কম্পারেটিভলি কম ঘটেছে। সেই কারণে আমি ওই দিন আর কিছু করিনি, কিন্তু আমি এটা মানসিক দিক থেকে প্রস্তুতি হয়ে গেছিলাম আমি নিজে, যার জন্য আমি আমার 2 ছেলেকে যেতে বাধ্য করেছিলাম যে তোরা যাবি। আচ্ছা, আমার এক ছেলে উকিল আর একজন অধ্যাপক, বড় ছেলে অধ্যাপক। আচ্ছা, ওরা সরাসরি খুব একটা এরকম রাজনীতি করে না, কিন্তু আমি ওদের ইন্টেলিজেন্সটা জানতাম। আর ওরা গেলে আমাদের সঙ্গের কমরেডরাও আর একটু ভরসা পায়। কিন্তু আমি ফোনে নিয়মিত যোগাযোগটা রেখেছি। পরে যখন বুঝলাম যে এরা খুব সিস্টেমেটিক্যালি বেরিয়ে আসতে পেরেছে, আর এটা হওয়ারও কথা না, কারণ বিজেপি তাদের কাছেও এটা একটা অনেকটাই আনএক্সপেক্টেড ছিল। এরকম 207 হয়ে যাবে, তারপরে ফলতা দিয়ে 208 হবে, এরকম এক্সপেকটেশন ছিল না। কিন্তু আমরা রিভিউটা শুরু করেছি। আমাদের এই যে একটা ভাবনা ছিল যে বামের ভোট নামে, তাতে বিজেপি কিছুটা সাকসেসফুল হয়েছে, আবার ওরা টিএমসির ভোটেও সাকসেসফুল হয়েছে। আর এখানে মদন মিত্র জিতে গেল শুধু সংখ্যালঘু ভোটটাতে, ও হ্যাভক ভোটটা পেল। আচ্ছা, এবং সংখ্যালঘু মসজিদ থেকেই ওরা অ্যানাউন্স করেছিল। একদল তো সরাসরি অ্যানাউন্স করেছে টিএমসিকে ভোট দিন, একটা মসজিদ, আর একটা যেটা বড় মসজিদ, সেই মসজিদ অ্যানাউন্স করেছে যে যাকেই ভোট দেবেন আপনারা সব এক জায়গায় ভোট দিন। আচ্ছা, আচ্ছা, তার ফলে এক জায়গায় ভোট দিতে গিয়ে শেষের দিকে যখন বিজেপির আতঙ্ক দেখেছে, সব বিজেপিকেই ভোট দিয়েছে, এই তৃণমূলকেই ভোট দিয়েছে। আমাদের জানা হলে এই ভোট আমি আমার 2001-এর নির্বাচনে, 2006-এর নির্বাচনে, 2011-র নির্বাচনে, আর 2016-তে তো প্রস্তুতি ওঠে না, জিতেছিলাম আবার। এই ধরনের এত কম ভোট সংখ্যালঘু এলাকায় আমি অন্তত পাবো, এটা আমিও ভাবিনি, আমার কমরেডরাও ভাবিনি। কিন্তু আমি 26 তারিখ রাত্রে বুঝে গেছিলাম, আমাদের ওখানে একটা সবচেয়ে বড় মিটিং ছিল, বুঝে গেছিলাম যে এটা হতে যাচ্ছে। মানুষদা, আপনি বলেছিলেন, আমার মনে পড়ছে, আমি এখনও বলছি যে যদি শেষের দিকে এই 3-4 দিনের মধ্যে এই ডেভেলপমেন্টটা না হতো, আমরাই জিততাম। বুঝতে পেরেছি, কামারহাটিতে আমরাই জিততাম। এখন হয়নি, আঙুর ফল টক তো বলতে পারবো না, মানুষের যে ভোটটা হচ্ছে সেটা বাস্তব স্বীকার করে নিতে হবে। ঘটনা তাই না। আপনি বলেছিলেন একটা অন্য প্রসঙ্গে আমার মনে পড়ছে, সেটা হচ্ছে আপনি বসে বলেছিলেন যে আমি জোর দিয়ে বলছি তৃণমূল বিরোধী একটা হাওয়া আছে, তৃণমূল চলে যাবে। আমি সব মিটিংয়েই বলেছি তৃণমূল জিতবে না, হ্যাঁ, এটা আমি সব মিটিং। এবার আজকে আপনার ভবিষ্যৎবাণী কি? তৃণমূল দলটা থাকবে না উঠে যাবে? যে হারে লোকজন ধীরে ধীরে, দেখুন,
শুধু মমতা ব্যানার্জি আমাদের মতাদর্শ, মমতা ব্যানার্জির পার্টি 294টা কেন্দ্রে উনি প্রার্থী, আবার মোদিও বলেছিলেন সবকটা কেন্দ্রেই আমি প্রার্থী। হ্যাঁ। এই মতাদর্শ টিকে থাকে না। আর এই দল ভাঙাভাঙির খেলা তো আমাদের রাজ্যে আগে ছিল না। এই যে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া, বিজেপি থেকে আবার তৃণমূলে যাওয়া, এই রাজনীতিটা আমাদের ছিল না আগে পশ্চিমবঙ্গে। এটা তৃণমূল আসার পরেই হয়েছে। আর ইতিমধ্যেই বিজেপি যেহেতু এখনও বলে যাচ্ছে যে তারা কাউকে নেবে না, ইভেন ওই আমাদের পার্টির যে কাউন্সিলরটা ছিল, কি নাম ওর, ওই ঋতব্রত, হ্যাঁ, তার নিয়ে যে একটা কনফিউশন তৈরি হলো, তাতেও বলেছে যে উনি তো জিতেওছেন দিতে পারে, দিল্লিতে শুভেন্দুবাবুর সঙ্গে এটা কি হয়, হতেই পারে। আমিও বঙ্গভবনে গেলাম, আরেকজনও বঙ্গভবনে গেল, এই বুদ্ধ ভট্টাচার্য যখন ছিলেন, কেউ গেলে পরিচিত মুখ, তিনি তার সঙ্গে কথা বলতেন না, দেখা হলো উঠতে গিয়ে কি নামতে গিয়ে, আমি তার সঙ্গে সৌজন্য করবো না। এটা তো তৃণমূলের কালচার, যে ওদের সঙ্গে আমরা কথা বলবো না, ওদের দোকানে চা খাবো না, ওদের কোনো নিমন্ত্রণ করবো না। এটা তো মমতা ব্যানার্জি শুরু। আপনার কি মনে হয় যে এই যে প্রচারটা চলছে আর কি, বা তৃণমূলের তরফেই বলা হচ্ছে, ভেতরের লোকজনরাই বলছেন এবং এখন প্রকাশ্যেই বলতে শুরু করেছেন, অভিষেক এই হারের জন্য দায়ী? আপনি কি বিশ্বাস করেন? মানে আমি কোনো ব্যক্তি এই হারের জন্য দায়ী আমি বিশ্বাস করি না। কারণ অভিষেক তো রাজনীতিতে এলোই উত্থানের মধ্য দিয়ে। এমন তো নয় যে ছোটো থেকে রাজনীতি করতে করতে এই জায়গায় এসছে, পরীক্ষিত নন। আর মমতা ব্যানার্জিও রাজনীতির সামনের সারিতে এলেন একটা নেতিবাচক মনোভাব থেকে, এটা পাল্টে দাও, ওটা পাল্টে দাও, নন্দীগ্রাম বন্ধ করে দাও, এই সিঙ্গুর বন্ধ করে দাও, নন্দীগ্রামে গিয়ে ধর্ণা দাও, এইসব করার মধ্য দিয়ে এলেন। তারপরেই এসে বললেন, উনি এত ধর্মঘট করলেন, তারপরেই এসে বললেন ধর্মঘটের আমি বিরোধী। এই মতাদর্শের সঙ্গে তো লোকে চলতে পারে না। যারা একটু সচেতন, আর তার মধ্যে এদের সকলেরই ছিল কত তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব, কত তাড়াতাড়ি উপার্জন করব। একটা এমএলএ আমি দেখলাম, সে তার প্রথম ঘটনায় যেটা ঘটলো, সেই মেদিনীপুরের দিকে থাকে বোধহয়, সে তার যে বাড়ি দেখলাম, তা আমি তো জানি না কোন পশু পাখির কী দাম, তা আমি বললাম এরকম একটা পাখি, তার কত দাম, কত আর দাম হবে? আমি বললাম 3-4 হাজার টাকা। আমার ছেলেরা বললো, তুমি কি চেনো? আমি কী চিনবো রে? বললো এই পাখিটা কী পাখি জানো? কী একটা পাখির নাম বললো ওরা, বললো এটা লক্ষ লক্ষ টাকা দাম, বিদেশ থেকে আনানো। হ্যাঁ, আচ্ছা। না সে কি এত লক্ষ লক্ষ টাকা দাম দিয়ে একটা পাখি, তাও তার বাড়িতে, এবং সে বাড়িটা। তারপরে তো একজন মমতা ব্যানার্জির ছায়াসঙ্গী ছিল পুলিশের ডিসি, তার তো দেখলেন কান্দিতে 30টা ঘর, 30টা এসি, আমার ধারণা কোনো বড় হোটেল টোটেল বানাচ্ছিল, এরকম থাকতে পারে। তাই এদের তো এইটাই মতাদর্শ ছিল, কত উপার্জন করো, নিজের সম্পত্তি বাড়াও। এরা বেশি দিন একটা জায়গায় থাকবে না, আর এরাও জানে যে তৃণমূলের কোনো ভবিষ্যৎ নেই। আচ্ছা, আপনার কি? আমরা বহুদিনই বলেছিলাম তৃণমূল পার্টি যদি সরকারে বা না হয়, এই পার্টি উঠে যাবে, দেখবেন আস্তে আস্তে উঠে যাবে। বিজেপি যদি নিত এতদিনে উঠে যেত। আচ্ছা, বিজেপি এখনও সীমাটাকে টেনে দিয়েছে, তাই ওঠেনি। এখন শুনছি কংগ্রেসের সঙ্গে অনেকে যোগাযোগ করছে, তাদের দল তো পুরনো দল তো কংগ্রেস, যারা পুরনো কংগ্রেসের লোক তারা সেখানে ফিরে যেতে চায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বামকে ডাক দিয়েছেন। বামকে এখন, আগে উনি লড়াই করুন ময়দানে, উনি দেখান, উনি তো বেরোচ্ছেনই না বাড়ি থেকে। ওর পার্টির লোকেরা যে বিভিন্ন জায়গায় ওদের লোকেরা আক্রান্ত হচ্ছে, তাদের তো প্রোটেকশন দিতে যাবে, তাদের পাশে যাবে, কেউ যাচ্ছে না। ভোটের ফলাফলের দিন শেষ দেখা গিয়েছিল তাকে, ওই ভোটের ফলাফলের দিনই তাকে শেষ দেখা গিয়েছিল, তারপরে আর তার কোনো নিশানা নেই। কাজেই পার্টির নেত্রী যদি এরকম। আজকে একটি কবিতা পোস্ট করেছেন দেখলাম, এই সাম্প্রতিক পরিস্থিতির উপর কবিতা পোস্ট করে তো হবে না, পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য রাস্তায় থাকতে হবে। আপনার কি মনে হয় মানুষ, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে উত্থান দেখেছেন, লড়াই দেখেছেন, বিরোধী থেকে শাসকের ভূমিকায়? ও যখন ছাত্র আন্দোলন করতো তখন আমি ছাত্র আন্দোলন করতাম, তখন থেকে দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি কামব্যাক হতে পারে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় মানে এক্ষেত্রে কি আপনি ফুল স্টপ বলবেন? আমার ধারণা ফুল স্টপ। আচ্ছা, মানে দিয়ে এই ধরনের আঞ্চলিক পার্টি আপনি দেখবেন, এবং শুধু নিজেদের কিছু ইস্যু নিয়ে এই পার্টি বেশি দিন টিকতে পারে না।
টেকা উচিত না। বিজেপির একটা মতাদর্শ আছে, বিজেপির একটা সাংগঠনিক কাঠামো আছে, যে কাঠামোটা অল ইন্ডিয়া বেসিস, যে কাঠামোতে তার পার্টির লোকেরা সকলেই একসুরে চলতে অভ্যস্ত হয়ে গেছে। আর যারা অভ্যস্ত হতে পারবে না তারাও থাকতে পারবে না। একটা রেজিমেন্টেড পার্টি বিজেপি। সেই পার্টি আর তৃণমূল পার্টি তো এক না। কংগ্রেস পার্টি তৃণমূল পার্টি কি এক না? কংগ্রেসেরও অল ইন্ডিয়া একটা ভূমিকা আছে, যদিও কংগ্রেসের লিডারশিপ খুব দুর্বল। আগে যারা লিডার ছিল তারা যেভাবে চালাতেন, সেক্ষেত্রে রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা কতটা পারবে আই ডাউট। যদি পারে তাহলে তো বিজেপি বিরোধী যে লড়াইটা, সেই লড়াইটা অল ইন্ডিয়াতে অনেক শক্তিশালী হবে। তাদের অনেক কিছু সংকীর্ণতা, দুর্বলতা তাদের দূর করতে হবে। তা না হলে অনেক ব্রডার মাইন্ডেড হতে হবে, কারণ বিজেপির বিরুদ্ধে সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে এক করতে হবে। সেই প্ল্যাটফর্মটা যদি তৈরি না হয়, বিজেপিকে ঠেকানো খুবই কঠিন। বুঝতে পেরেছি। মানুষরা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেন, বিরোধী নেতা থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি তো বেসিক্যালি কাউন্সিলর থেকে প্রথমে বিধায়ক হলেন, তারপর সাংসদ হলেন, মুখ্যমন্ত্রী, মানে ধাপে ধাপে উঠে এসেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে আপনার প্রতিক্রিয়া কী? দেখুন, এখনই ইট ইজ টু আর্লি। সবে মুখ্যমন্ত্রী হয়েছেন, কিছু কিছু কাজ করেছেন, এখনও পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গড়ে ওঠেনি। পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গড়ে উঠলে সেই মন্ত্রীদের ভূমিকা, একা মুখ্যমন্ত্রী যদি মনে করেন আমি সব করে ফেলবো যেটা মমতা ব্যানার্জি করেছিলেন, সেটা তো ফেল করবে। আমার হাতে স্বাস্থ্য থাকবে, আমার হাতে স্বরাষ্ট্র থাকবে, আমার হাতে ভূমি রাজস্ব থাকবে, আমার হাতে সব থাকবে, স্বরাষ্ট্র থাকবে, পুলিশ, সবই। এই যে এত কখনোই কারোর পক্ষেই অতিমানব কেউ হতে পারে না যে সবটা মেটাতে পারে না। কাজেই ওর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা হোক, মন্ত্রীরাও তো সব নতুন, আগে তারা এই মন্ত্রিসভা চালাননি। শুভেন্দু নয় মন্ত্রী ছিল রাজ্য সরকারের, অনেক গুরুত্বপূর্ণ দপ্তর চালিয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ দপ্তর চালানো আর মুখ্যমন্ত্রী হয়ে যাওয়া দুটোর মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে। সেইটা চলতে দিক, এখনই তার টু আর্লি টু সে। এই যে বেশ কিছু দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কিছু বিষয় বিজেপির সামনে নিয়ে এলো, স্বাস্থ্য, শিক্ষা, এই সমস্ত ক্ষেত্রে বেশ কিছু বিষয় সামনে নিয়ে এসছে। এগুলো কি পজিটিভ দিক বলে মনে হচ্ছে? আমি আপনাকে বলি, দেখুন, প্রথম 15-20 দিন অনেক কিছু বলা সহজ। মানে এটা কি, আপনি কি এটাকে হানিমুন পিরিয়ড বলে ব্যাখ্যা করবেন? না, ওই ধরনের একটা ল্যাঙ্গুয়েজ আমাদের কেউ একদিন বলেছিল, ওটা ঠিক ল্যাঙ্গুয়েজ না, এটা বুঝে নেওয়ার টাইম। আচ্ছা। এবং বুঝতে বুঝতে কোষ্ঠীপাথরে যাচাই করতে হবে যে কোনটা করতে পারছি, কোনটা করতে পারছি না। অ্যাটলিস্ট 6 মাস, 7 মাস, 1 বছর, বা ইদানিংকালে আমরা যা বুঝছি যে ডিসেম্বরে কর্পোরেশন ইলেকশন ডিউ, একই সঙ্গে মিউনিসিপ্যাল ইলেকশনগুলো ডিউ, এইসব। কারণ লোকাল বডিজ আমি সঙ্গে না পেলে আমি কাজ করবো কী করে? পৌরসভা, কর্পোরেশন যদি আমার সঙ্গে সাহায্য না করে, পৌরসভা যদি না থাকে, তাদের তো কাজ করা খুব কঠিন। এখন তো অনেকটা ডিসেন্ট্রালাইজড হয়ে গেছে কাজকর্ম ওয়েস্ট বেঙ্গলের। আমাদের সময় দিয়ে শুরু হয়েছিল, এখন সেটা আরও বেশি এফেক্টিভ হয়ে গেছে। সেটা না করে এখনই কিছু কারোর সম্পর্কে মন্তব্য করা বা কোনো একটা রাজনৈতিক দলের সরকার সম্পর্কে মন্তব্য করা, ইট ইজ টু আর্লি। মানে আপনি মাস 6 সময় অন্তত দিতে চান? মিনিমাম 6 মাস, 7 মাস, 8 মাস তো সময় লাগবেই। এখন বাজেটই হয়নি। হ্যাঁ, বাজেটের ওদের টার্ন নিতে হবে। যে বাজেট ছিল মমতার, সেই বাজেট তো পূর্ণাঙ্গ বাজেট না, সেই বাজেট টার্ন নিতে হবে। কোনটার উপর আমি গুরুত্ব দেবো, স্বাস্থ্যের উপর কী গুরুত্ব দেবো, শিক্ষার উপর কী গুরুত্ব দেবো, বা অন্যান্যর উপর কী গুরুত্ব দেবো, সেটা তো আমাকে বাজেটের ঠিক করতে হবে। আজকে আমি যেমন একটা শুনছিলাম যে 2100 কোটি টাকা দেওয়া হবে রাজ্য সরকারকে হেলথের ডেভেলপমেন্টের জন্য, তার 500 কোটি টাকা এসেছে। 2000 টাকার ওষুধ 200 টাকায় পাওয়া যাবে। 2100 টাকা, 21,000 কোটি টাকা খুব একটা, 2100 কোটি টাকা, 1000 তো 2100 কোটি টাকা খুব একটা বড় না। ওয়েস্ট বেঙ্গলের দেনাই তো ডুবে আছে সরকারটা, তার অন্তত আর কিছু না দিক ইন্টারেস্টটা তো দিতে হবে। এটা পূর্ণাঙ্গ বাজেট বেরোক, তারপরে কাজ শুরু করুক, ওদের দপ্তরগুলো ভাগ হোক, তারপরে বোঝা যাবে।
এখনই কী হচ্ছে না হচ্ছে। আচ্ছা। কারণ সরকারি কর্মচারীরা তো আত্মহারা হয়ে গেছিলো, তাদের দিয়ে ডিক্লেয়ার হয়ে গেছে, হয়নি তো এখন। একটা বেতন কমিশন হয়েছে, তারা কাজে কিন্তু কিন্তু ওটা তো আবার সুপ্রিম কোর্টে তো রায়ই আছে যে ডিএটা দিতে হবে সরকারকে। রায় আছে, রায় আছে, সে তো মমতা ব্যানার্জিও আগে ঘোষণা করেছিল দিয়ে দেবো, কিন্তু অর্ডারটা হয়নি তো। এটার জন্য যে ফান্ড, অর্ডারটাকে পাস করাতে হবে, অর্ডারটা পাস করাতে হবে ক্যাবিনেটে, অর্ডার ইস্যু করতে হবে। আচ্ছা আচ্ছা, তার সঙ্গে আবার ফান্ড, বুঝতে পেরেছি, সরকারি তহবিল কী আছে সেটাও তো দেখতে হবে। কাজে এইসব শুনছি জুন মাসে ওদের বিধানসভা অধিবেশন শুরু হবে, তখনই বাজেট টাজেট প্লেস করবে, তারপরে বোঝা যাবে কী হচ্ছে না হচ্ছে। আচ্ছা মানুষদা, বিজেপি বিরোধী থেকে শাসকে চলে আসায় আপনাদের তো প্রধান প্রতিপক্ষ আপনারা বিজেপিকেই ধরেছেন, বিজেপি বিরোধী থেকে শাসকে চলে আসায় আপনাদের লড়াইটা কি আরও খানিকটা মুখোমুখি লড়াই হয়ে গেল? আমাদের লড়াইটা কঠিন হলো। আচ্ছা, কারণ বিজেপির একটা মতাদর্শ আছে, সেই মতাদর্শের বিরুদ্ধে আমাদের লড়াই। আচ্ছা, মানুষের মনে একটা সংখ্যালঘু সংখ্যাগুরু এই ভাবনা কিছুটা এখনও ডমিনেট করছে। সেই ভাবনাটাকে ভেঙে দেওয়াটা আমাদের প্রধান কাজ। যে মানুষের রুটিরুজির লড়াইয়ে এই ভাবনা থাকলে মানুষের রুটিরুজির লড়াই এগোবে না, সেটা আমাদের কাছে কঠিন। এমনকি মানুষের মধ্যেও একটা বিজেপি মনোভাব তৈরি হয়েছে, সেটাকে কমব্যাট করে মানুষের ধারণার পরিবর্তন করা। এই যে ধরুন ইতিমধ্যেই আমরা কোনো বেআইনি বাড়ি ভাঙার পক্ষে না, আমরা কোনো বেআইনি এই করার পক্ষে না, কিন্তু আমাকে তো এই ধরুন হকার উচ্ছেদ, আগে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা যখন ছিল, সে বলেছে কোথাও হকার উচ্ছেদ হলে আমরা গিয়ে আমাদের পার্টি গিয়ে ঝাঁপিয়ে পড়ব। এখন শিয়ালদা স্টেশনের হকার তুলে দিয়েছে, হাওড়া স্টেশনের হকার তুলে দিয়েছে, বিভিন্ন জায়গায় আমরা দেখছি আমাদের অঞ্চলেও বিভিন্ন জায়গায় হকার তুলে দিচ্ছে। আরে তাদের তো সাবস্টিটিউট একটা কিছু করতে হবে। ধরুন আমি হাফ প্যান্ট পরা বয়স থেকে যখন কামার দিতে যাই, তখন থেকে দেখেছি যে লাইন দিয়ে 7-8টা ফলের দোকান, আমাদের এইসব অঞ্চল থেকেও তারা ফল কিনতে যেত। মাইনরিটির লোকেরা একটু বেশি ফল টল ওরা পছন্দ করে বেশি, আজকে সেগুলো তুলে দিল। যারা যুগ যুগ ধরে করছে তাদের ভবিষ্যৎ কী হয়? ধরুন এই যে গোমাংস কাটা বন্ধ করে দিল, এটা যেমন হিন্দুদের মুসলিমদেরও একটা পার্ট। প্রচুর হিন্দু আছে যারা এই গোপালন করে তারা লক্ষ লক্ষ টাকা উপার্জন করে এই বকরি ঈদের সময়, তাদেরও অবস্থা তো ভয়ঙ্কর। অনেকে এইটার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু কিনে রেখেছিল যে এই হাটে এসে বিক্রি করবে, তাদেরও দেখুন, তাদেরও ভয়ঙ্কর অবস্থা, কত আর্থিক ক্ষতি। আমাদের দেশের যে বাইরে রপ্তানি, আমাদের সারা পৃথিবীর মধ্যে তো আমরা তৃতীয় গো রপ্তানিতে, গোমাংস রপ্তানিতে। আপনি দেখবেন এই সৌদি আরবের দেশগুলোতে লেখাই থাকে ইন্ডিয়ান বিফ মার্কেটে, কারণ ইন্ডিয়ান বিফটা ওখানে বেশি বিক্রি হয়। কাজে এটা তো আমাকে তো হুড়োমুড়ি করে কিছু সিদ্ধান্ত করলে হবে না, আমাকে তো দেখতে হবে যে এটি শুধু মুসলিমদের ধর্মীয় আবেগে ধাক্কা খাচ্ছে সেটা আলাদা, কিন্তু আমার যে হিন্দু কমিউনিটির বহু লোক, এই লক্ষ লক্ষ লোক, তারা এই ব্যবসার সঙ্গে জড়িত, সেটাও তো আমাকে ভাবতে হবে। ব্যালেন্স না করে চটজলদি কিছু করতে গেলে যে কোনো সময় স্পার্ক করতে পারে। আপনি যখন বলছেন যে লড়াই বিজেপির সঙ্গে এবার কঠিন হয়ে গেল, অবশ্যই খুবই কঠিন, তাহলে আপনারা এখন কোন পথে হাঁটবেন? মানে আপনাদের লড়াইয়ের ঝাঁজ কি আরও বাড়বে? লড়াইয়ের ঝাঁজ বাড়ছে। ইতিমধ্যেই দেখেছেন ভোটের এই রেজাল্টের পরেও যেখানেই হকারদের উচ্ছেদের কথা চলছে সেখানেই আমরা ঝাঁপিয়ে পড়ছি। অবশ্যই বিকাশ ভট্টাচার্য সেই হকারদের স্টে অর্ডার বার করে আনলেন, যেখানেই এরকম বুলডোজার চলছে। ধরুন একটা বাড়ি আমি ভাঙছি ঠিকই, কিন্তু বাড়ির মালিককে তো আমি একটা নোটিশ করবো, হাইকোর্ট যেটা বলেছে, নোটিশ করবো। চটজলদি কিছু বুলডোজার রাজ নামিয়ে আনলে তো হবে না, কারণ সেখানে তো কিছু পরিবারও থাকে। তা এই যে নিয়মকানুনগুলো তো মানতে হবে। উত্তরপ্রদেশেও করেছে, কারণ এখানকার বহু মানুষ তো উত্তরপ্রদেশে তাদের যাতায়াত আছে, তারা বলছে আমরা এখানে দেখেছি, কিন্তু ওরা করেছে ধীরে 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 করেছে এবং মানুষের অভ্যাসের মধ্যে এসে গেছে।
আমি শুনেছি কালকেই এক জায়গায় আমি আমার কামারতে গিয়ে শুনলাম একজন বলছে তারও বাড়ি উত্তরপ্রদেশে গোরক্ষপুরে। আচ্ছা। যোগী আদিত্যনাথ ওখানে প্রতি সপ্তাহে একটা করে ওই দরবার করেন। তাতে হিন্দুরাও আসে, মুসলমানরাও আসে, বিশেষ করে মুসলিম রমণী যদি কেউ আসে তার দরবারে। আমি শুনলাম কালকে, কতটা সত্যি আমি যাচাই করতে পারিনি, যে সেখানে যোগী আদিত্যনাথ নিজে এসে সেই শিশু কোলে নিয়ে মুসলিম মহিলা রমণী তার সঙ্গে তার থেকে এসে অ্যাপ্লিকেশনটা নিচ্ছেন, তার বিয়েকে দিয়ে দিচ্ছেন। এটা তো ধীরে ধীরে আমাকে রপ্ত করতে হবে। আমি তো শুধু হিন্দুদের মুখ্যমন্ত্রী না, আমি তো মুসলমানদের মুখ্যমন্ত্রী, আমি তো যারা আমাকে ভোট দেয়নি তাদেরও মুখ্যমন্ত্রী। এমএলএ সে দাঁড়াচ্ছে যেখানেই দাঁড়াক, সে দাঁড়াচ্ছে একটা পলিটিক্যাল সিম্বল, কিন্তু সে যখন জিতে যাচ্ছে সে সকলের এমএলএ। এই ভাবটা তারা তো সব পার্টিকেই চলতে হবে। সেটা এখনও চলছে, ওরা চলছে না আমি তা বলছি না, কিন্তু ওদের একটা দলের মধ্যে তো এই কথাবার্তা আমি যা টিভিতে শুনি, শুনে টুনে বুঝছি যে কিছু যেমন খুব নমনীয়ভাবে বলছেন, পলিটিক্যালি ম্যাচিওর যারা, বিজেপিরও তো অনেক ম্যাচিওর আছে, অনেক দিন ধরে বিজেপি করছে। শ্রমিক ভট্টাচার্য আজকে কবে থেকে করছে, দিলীপ ঘোষ কবে থেকে করছে, বা এই রাহুল সিনহারা, তার আগে আমরা জানি বিষ্ণুকান্ত শাস্ত্রী তিনি ছিলেন, আরও অন্যান্যদের আমরা দেখেছি, তপন শিকদার আমাদের, হ্যাঁ পার্থ ছিলেন, তারপরে এই যে আমাদের তপন শিকদার যিনি এখান থেকে এমপি হয়েছিলেন তিনি ছিলেন। কাজেই ধীরে সুস্থে সকলেরই চলা উচিত, গঠনমূলক ভাবনা থেকেই চলা উচিত। তা না হলে যা হবে, যাদের সঙ্গে মতাদর্শের সবচেয়ে বড় বিরোধ, বিজেপিও মনে করে সারা দেশে সিপিআইএম আমার 1 নম্বর শত্রু, কমিউনিস্টরা, বামপন্থীরা। তাহলে নরেন্দ্র মোদী এখানে এসে বলছিল, এই যে শপথ গ্রহণের অনুষ্ঠানে একটা কথা ক্যাটেগরিক্যালি বলেছেন উনি, যে শুধু সরকারেরই পরিবর্তন হলো না, ভাবনার পরিবর্তন হলো, আর গোটা দেশে একটা কমিউনিস্ট সরকার নেই। তাহলে এই পরিস্থিতিতে তাহলে এই মুহূর্তে মানে বামেদের তাহলে এখন সামনে টার্গেটটা কী হবে? আমাদের সামনের টার্গেট মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা নিয়ে। এখন যেমন হকার একটা বড় ইস্যু এসছে আমাদের কাছে, কারণ হকার তো শুধু একটা স্টেশনে না, পশ্চিমবঙ্গের সব বড় স্টেশনেই আছে। এবং এই হকারদের সঙ্গে যখন এই রেলওয়ে ডিপার্টমেন্টের কথা হচ্ছে, তারা জায়গা ছোট করে নিয়েছে, সবই করেছে, একটু ধৈর্য ধরুক।